প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ঈদ পরবর্তীতে তোমরা ভালোই আছো এবং স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে ঈদ সুষ্ঠু সুন্দরভাবে পালন করেছো। তো আমরা দীর্ঘদিন পর আবার কিন্তু আমি অনলাইন ক্লাসে ফিরেছি। তো যেহেতু আমাদের করোনাকালীন সময়টা এখনও কিন্তু শেষ হয়নি, সো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং রেগুলার অনলাইন ক্লাসে জয়েন করবে। তো আজকে তোমরা যারা যারা আমার সাথে আসো, লাইভ ক্লাসে যারা যারা আসো, আমাকে যথারীতি তোমরা করো, কমেন্টস করো এবং কমেন্টস করে আমাকে জানাও যে তোমরা কে কে আছো। তোমাদের নাম এবং রোল নাম্বার লিখে আমাকে কমেন্টস করে জানাও। আর নিশ্চয় আজকের ক্লাস জুড়েই তোমরা আমার সাথে আসো। তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে আমরা আজকেও কিন্তু আলোচনা করব যে আর্থিক অবস্থা, আর্থিক বিবরণী নিয়ে আমরা আলোচনা করব। আজকে কিন্তু আমরা সুদীর্ঘ 11টা ক্লাস কিন্তু আমরা লেকচার শেষ করেছি। আজকে আমাদের 12তম লেকচার। তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আমাকে একটু কমেন্টস করে তোমরা সহযোগিতা করো। আচ্ছা, লাবিবা আছে আমাদের সাথে। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, লাবিবা রোল 590। হ্যাঁ, এই মুহূর্তে 4 জন আসো। তাহা আসো আমাদের সাথে, 557 রোল নাম্বার। ক্যামেরা সরাই নিচ্ছি। আজকে আমরা আলোচনা করবো কিন্তু আমাদের আলোচনার বিষয় আজকে হচ্ছে আমাদের অবসয় সংক্রান্ত যে সমন্বয় থাকে, সেই সমন্বয়টাই কিন্তু আজকে আমরা আলোচনা করবো। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের যে অবসয় থাকে, স্থায়ী সম্পত্তি যে অবসয় থাকে, এই অবসয়গুলো আসলে আর্থিক বিবরণীতে কীভাবে সমন্বয় করতে হয় সেই সংক্রান্তই কিন্তু আজকে হচ্ছে আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনাটা আজকে খুব ভালো করে খেয়াল করবে তোমরা, তার কারণ আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে আর্থিক বিবরণী আছে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো একটি আইটেম, খুব ইম্পর্টেন্ট একটি আইটেম। ভালো আছে। আশরাফুল ইসলাম আসো আমাদের সাথে। তোমরা একটু কমেন্টস করে একটু আমাকে সহযোগিতা করো। তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও, তাহলে আমি শুরু করতে পারবো। মূল আলোচনায় আমি ফিরবো। তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে অবসয় বলতে তোমরা কি বুঝো, আর আমাদেরকে আসলে মূলত জানতে হবে। আমাদের তোমরা নিশ্চয় জানো যে তোমাদের অবসয়ের একটি অধ্যায় কিন্তু আমাদের আছে, তো সেখানেও আমরা বিস্তারিত জানবো। তো তার আগে আমরা কিছু ধারণা তোমরা অলরেডি পেয়েছো, নবম দশম শ্রেণীতে পেয়েছো, কিন্তু এখানে আরও বিস্তারিত তোমাদেরকে জানতে হবে। কারণ এমন কোনো আর্থিক বিবরণী নেই যেখানে অবসয় তোমাকে নির্ণয় করতে হবে না। তো আমরা অবসয় বলতে কি বুঝি এবং কেন অবসয় হয়, এই দুটি বিষয় আমরা আগে জানব। অবসয় বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে স্থায়ী সম্পত্তি আমাদের যেটা আছে, এই স্থায়ী সম্পত্তি যদি মূল্য হ্রাস হয়, এই মূল্য হ্রাসকেই মূলত হচ্ছে অবসয় বলে। অর্থাৎ আমি একটি দ্রব্য 1 লাখ টাকায় কিনেছি, সেটা 5 দিন পরেও যদি বিক্রি করি সেটা 1 লাখ টাকা পাবো না, যদি 90,000 টাকা পাই, তাহলে এই যে 10,000 টাকা নেই, অদৃশ্য কারণে যে 10,000 টাকা নেই, এটাই মূলত হচ্ছে আমাদের অবসয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবসয় আসলে কেন হয়? আমি যে উদাহরণ দিয়েছি সেখানে বলেছি যে একটা দ্রব্য আজকে কিনেছি, 5 দিন পর বিক্রয় করেছি, তাহলে এই যে মাঝখানে যে 4 দিন বা 5 দিন সময়,
তাহলে এই যে সময়, যত সময় গড়ায় তত স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস হয়। তাহলে একটি অন্যতম কারণ হচ্ছে যে সময় অতিক্রান্ত হওয়া। সময় যদি অতিক্রান্ত হয় তাহলে স্থায়ী সম্পত্তি যেই মূল্যে আমি ক্রয় করেছিলাম সেই মূল্যে আমি আর বিক্রয় করতে পারবো না। তাহলে আমরা যে অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রয় করি, এই যে মাঝখানে আমার যে ক্রয় করা এবং বিক্রয় মূল্য, এর মাঝখানে যে পার্থক্য, এইটুকুই মূলত হচ্ছে আমাদের অবসর। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে প্রথম কারণ হচ্ছে যে সময় যদি অতিক্রান্ত হয় তাহলে অবসর হয়। আবার এমনও হতে পারে যে ব্যবহারজনিত কারণে, ব্যবহারজনিত ক্ষয় আছে। অনেক কিছু কিন্তু এমন হয় যে কোনো একটা খনিজ দ্রব্যের কথা যদি আমি বলি, যে সেখানে অনেক পাথর ছিল বা অনেক কয়লা ছিল, সেখান থেকে আস্তে ধীরে আমি ব্যবহার করতে করতে ক্রমেই কিন্তু এটা কিন্তু হ্রাস হচ্ছে, তাই না? এই যে কমে যাচ্ছে, তাহলে আমার প্রাথমিক অবস্থায় যেমন ছিল আমার 5 বছর পরে কিন্তু সেমন থাকবে না। তাহলে এই যে আমি যে ব্যবহার করছি, এই ব্যবহারজনিত যে ক্ষয়, এটার মাধ্যমে কিন্তু অবশ্যই হতে পারে। আমি একটা ফ্যান 2019 সালে কিনেছিলাম, এখন 21 সালে আমি ওই ফ্যানটা যত টাকায় ক্রয় করেছি তত টাকা নিশ্চয় বিক্রয় করতে পারবো না, বাট সে এখনও অ্যাক্টিভ আছে। তাহলে একই ফ্যান সেটা সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে বা সেটা কন্টিনিউয়াস চলমান আছে, আমি ব্যবহার করছি, এই কারণে কিন্তু আমাদের কিছু মূল্য নাই। তাহলে এই যে কিছু মূল্য নাই, এটার নামই হচ্ছে অবসর। আচ্ছা, তাহলে আমরা তোমরা অবশ্যই নিশ্চয়ই করেছো, তোমরা অবশ্যই নির্ণয় করছো, এর আগে অবশ্যই নির্ণয় করছো। পার্সেন্টেজ থাকতো একটা, ওই পার্সেন্টেজ কাটতে, অথবা একটা বছর উল্লেখ থাকতো, সেখান থেকে তোমরা অবশ্যই কাটতে। এখানে আরেকটা বিষয় বলা দরকার, স্থায়ী সম্পত্তি কিন্তু আবার 2 রকমের আছে। একটি হচ্ছে তার একটি ভাগের নাম হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পত্তি, আর স্পর্শনীয় সম্পত্তি যেমন চেয়ার, টেবিল, আসবাবপত্র, এগুলো কিন্তু তুমি স্পর্শ করতে পারবা, এর বাস্তবে ধরতে পারবা, ছুঁইতে পারবা। তাহলে এই যে যেগুলো স্পর্শ করা যায়, যেগুলো দৃশ্যমান, এইগুলোর ক্ষেত্রে যদি মূল্য হ্রাস হয় তাহলে এটাকেই আমরা অবশ্যই বলি। অপরভাগে যদি অদৃশ্যমান কোনো সম্পত্তি থাকে, অদৃশ্য সম্পত্তি থাকে, অথবা অস্পর্শনীয় সম্পত্তি থাকে, সেই সম্পত্তির মূল্য হ্রাসকে আমরা বলি হচ্ছে অবলোপন বলি। যেমন সুনাম যদি থাকে, তাহলে সুনামের ওখানে কিন্তু আমরা বলি না যে বাদ অবশ্যই, আমরা কিন্তু বলি বাদ অবলোপন। তাহলে মূল্য হ্রাস পাওয়াকে, স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসকে কখন আমরা অবশ্যই বলছি এবং কখন আমরা অবলোপন বলছি। তাহলে কখন আমরা অবশ্যই বলছি এবং কখন আমরা অবলোপন বলছি? অবলোপন বলছি যে ক্ষেত্রে ওই সম্পত্তিটা অস্পর্শনীয়, স্পর্শ করা যায় না, ধরা ছোঁয়া যায় না, সেটার ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে এটা, এর মূল্য হ্রাসকেই বলছি হচ্ছে আমরা অবলোপন। আর যে ক্ষেত্রে যে সম্পত্তি ধরা ছোঁয়া যায়, আমরা দেখতে পাই দৃশ্যমান, সেই সকল সম্পত্তি যদি যদি মূল্য হ্রাস হয়, তাহলে সেটাকে আমরা বলছি, যে মূল্য হ্রাসকেই আমরা বলি অবচয়। তাহলে দুটি বিষয় কিন্তু একই, জাস্ট নামের পার্থক্য, অবচয় এবং অবলোপন। এবার আমরা দেখব যে আমাদের এই যে অবচয়টা আছে, আচ্ছা আমাদের সাথে অলরেডি আশাফুল শোনা যাচ্ছে, লাবিবা, জি স্যার শুনতে পাচ্ছি, আচ্ছা ওকে ধন্যবাদ। আচ্ছা, যারা তোমরা অনলাইন ক্লাস রেগুলার করো এবং তোমাদের বন্ধুরা যারা রেগুলার ক্লাস করে বাট আজ নেই, তোমরা তাদেরকে একটা টেক্সট করতে পারো যে স্যার ক্লাসে এসছে অথবা ক্লাস কন্টিনিউ হচ্ছে, এই মেসেজটা তোমরা পরস্পরকে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা একটু বোর্ডে যাই। হ্যাঁ, বোর্ডে যাই। তো তোমরা নবম দশম শ্রেণীতে যেটা দেখেছো, যে কোনো একটা সম্পত্তির মূল্য দেওয়া থাকতো, বিশেষ করে আসবাবপত্রটাই আমরা বেশি দেখেছি, কলকব্জা, যন্ত্রপাতি, এইগুলোই আমরা মূলত বেশি দেখেছি। তো এই অবচয়টা আমাকে খুব সংক্ষিপ্ত আকারে যদি লিখে তোমরা যদি জানাও যে অবচয়টা আসলে তোমরা কোথায় দেখাতে, এই অবচয়টা কি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় দেখা গেছো কখনো, না তোমরা বিশদ আয় বিবরণীর নিট লাভ নির্ণয়ের আগে অপরিচালন ব্যয় হিসেবে দেখা গেছো বা পরিচালন ব্যয় হিসেবে দেখা গেছো? আমাকে খুব ফাস্ট কমেন্টস করে আমাকে একটু জানাও যে এই অবচয়টা তোমরা কোথায় দেখিয়েছো। এই অবচয়টা তো একটা ব্যয়, তাই না? তাহলে কি এটা পরিচালন অপরিচালন ব্যয় হিসেবে দেখাচ্ছো, না বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় দেখাচ্ছো? তোমরা আমাকে একটু ছোট্ট করে একটু কমেন্টস করে একটু জানাও যে তোমরা কোথায় দেখিয়েছো।
আচ্ছা, তোমরা কি জানো যে অবশ্যই কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময়ও দেখানো লাগতে পারে? তো প্রশ্ন হচ্ছে যে কখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় অবশ্যই দেখাবো। অবশ্যই নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তাহলে আমরা ইন ডিটেলস আলোচনা করব। যদি আজকের ক্লাসে আমাদের অবশ্যই আমরা আলোচনা শেষ না করতে পারি, তাহলে আমাদের এই আলোচনাটা আমরা কন্টিনিউ করব, পরবর্তী ক্লাসেও আমরা আলোচনা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় খরচ হিসাবে দেখাবো কি দেখাবো না? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা দেখাবো কি দেখাবো না? প্রশ্ন হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে যে হ্যাঁ, আমরা দেখাবো। কখন দেখাবো? যদি আমরা দেখি যে আমাদের যে আর্থিক বিবরণী করতে হচ্ছে, সেই যে প্রতিষ্ঠানে আমরা আর্থিক বিবরণী করছি সেই প্রতিষ্ঠান যদি উৎপাদনশীল প্রতিষ্ঠান হয়, তাহলে আমরা অবশ্যই কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের ওখানে যে খরচগুলো আছে সেই খরচগুলোর সাথে কিন্তু দেখাবো। যেমন আমরা মজুরি দেখাই, আমরা যেমন হচ্ছে পরিবহন দেখাই, শুল্ক দেখাই, আমদানি শুল্ক দেখাই, ঠিক এমনভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা দেখাবো। আচ্ছা, এখন উৎপাদনশীল প্রতিষ্ঠান আমরা আসলে বুঝবো কী করে? তো তোমাদের যাদের জানা আছে তারা আমাকে কিন্তু কমেন্টস করে সহযোগিতা করতে পারো যে আসলে একটি প্রতিষ্ঠান যে উৎপাদনশীল প্রতিষ্ঠান সেটা আমরা কি করে, বা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান সেটা আমরা কি করে বুঝবো? যদি কখনো আমরা দুইভাবে বুঝতে পারবো। এমন কোনো আইটেম যদি থাকে যেটা রেওয়া মিলের ভিতরে আছে, সেটা নির্দেশ করবে যে এটি উৎপাদনশীল প্রতিষ্ঠান। অথবা আমাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে বলে দেবে যে আহাদ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, তাহলেও আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাহলে আমরা যদি কনফার্ম হইতে পারি যে উৎপাদনশীল প্রতিষ্ঠান, তাহলে আমরা আমাদের যে কল কবজা, বিশেষ করে কল কবজাটা যদি থাকে এবং কল কবজা যদি অবস্থায় কাটতে হয়, তাহলে একটি বিক্রিত পণ্যের মোট লাভ নির্ণয় করার আগে বিক্রিত পণ্যের সাথে আমরা বাদ দিয়ে দেখাবো, বা বিক্রিত পণ্যের সাথে আমরা সমন্বয় করে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে যদি কখনো লেখা থাকে যে এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, তাহলে তো আমরা দেখাবো ওই যন্ত্রপাতির অবস্থায় বা কল কবজার অবস্থায়। তার কারণ কি? তার কারণ তখন কিন্তু আমাদের অবশ্যই আমরা এই জন্যই দেখাবো, কারণ ওই মেশিনটা কিন্তু তখন কারখানায় রাখতে হয়। ওই মেশিনটা কিন্তু কারখানার প্রোডাকশানের কাজে লাগবে। তাহলে প্রোডাকশানের কাজে কারখানা রিলেটেড, আমরা জানি যে কারখানা রিলেটেড যত খরচ আছে সেই খরচগুলো কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা দেখাই। তাহলে যদি আমাদের এমনও থাকতে পারে যে কারখানার যন্ত্রপাতির অবস্থায়, তাহলে তো কোনো কথাই নেই, আমরা সরাসরি আমরা মোট লাভ নির্ণয় করার আগে বিক্রিত পণ্যের সাথে আমরা সমন্বয় করে দেখাবো, অবস্থাটা দেখাবো। আর যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলা না থাকে, তাহলে আমরা কি করব? আমরা দেখব যে রেওয়া মিলের ভিতরে উৎপাদন মজুরি বলে কোনো আইটেম আছে কিনা, অথবা আসবাবপত্র ফিটিংস নামে কোনো আইটেম আছে কিনা। এই সকল আইটেম যদি আমাদের থেকে থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান। অথবা এমনও থাকতে পারে যে কারখানার ভাড়া, এই টাইপের কথাবার্তা, এই 3-4টে কথাবার্তা যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে প্রতিষ্ঠানটা উৎপাদনশীল প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে আমরা কল কবজা বা আসবাবপত্র যন্ত্রপাতির অবস্থাটা আমরা মোট লাভ নির্ণয় করার আগে বিক্রিত পণ্যের সাথে দেখাবো। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো? আচ্ছা, আমরা বোর্ডে আসি। ধরে নাও এখানে আমাদের আছে সুনাম। সুনাম স্যার কালো দিয়ে লেখা, স্যার কালো কালি দিয়ে লেখা লেখাগুলো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, তো কালো দিয়ে হলে লেখাটা পরিষ্কার দেখা যাবে। আচ্ছা, দেখো তো এই যে কালি যে আমি লিখছি, তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাকে একটু জানাও। সুনাম 10 বছর 10,000 টাকা। আচ্ছা, আমাদের সমন্বয় আছে। আচ্ছা, আমাদের ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি 5 বছর 50,000 টাকা। না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই আমার এখানে যে আছে কোনটা
দেখা যাচ্ছে স্যার, তাহলে কার কথা ধরবো বলো? হ্যাঁ, ওখানে একটু লাইট লাগবে, সুনামের ওখানে যে 10,000 টাকা, ওখানে একটু লাইটের জন্য তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না। তো লাইট রিফ্লেকশন তো আসলে অন্য কালারে লিখলেও হবে। দেখো 50,000 টাকা এখানে আমাদের পরবর্তী একটা আইটেম আসবাবপত্র। আসবাবপত্রের এখানে কোনো কিছু বলা নেই, এখানে মূল্য দিয়ে আছে ধরে নেও 80,000 টাকা। তাহলে এর সাথে কোনো কিছু লেখা মানে সমন্বয় আছে, এটার সাথে সমন্বয় আছে। তাহলে আমাদের বলেছে এখানে সমন্বয় কি বলা আছে, সমন্বয় আসবাবপত্রের বহিমূল্য, আসবাবপত্রের বহিমূল্য এখন 60,000 টাকা। আচ্ছা, একটি কথা বলে রাখা দরকার যে আমরা আসলে বহিমূল্য বলতে আসলে কি বুঝি, কোন মূল্যটাকে আমরা বহিমূল্য বলি। একটি সম্পত্তি আমরা যেটা ক্রয় করেছি আমাদের রেয়ামিলে উল্লেখ করা আছে, দেখো এই আসবাবপত্রের মূল্যে 80,000 টাকা উল্লেখ করা আছে, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন আমরা দেখো সমন্বয় বলেছে আসবাবপত্রের বহিমূল্য 60,000 টাকা, অর্থাৎ আসবাবপত্রটার আজকের যে মূল্য আছে, এর আগে তুমি কয়েক বছর আগে বা কয়েক মাস আগে তুমি যেটা ক্রয় করছিলে সেটা হচ্ছে রেয়ার মিলে সেই মূল্যটা দেওয়া আছে। আর বহিমূল্যটা হচ্ছে যে এখন বর্তমানে বাজার মূল্য যেটা আছে, অথবা তুমি অবশ্যই বা অন্যান্য আইটেম বাচ্চা দেওয়ার পরে তোমাদের যে মূল্যটা আছে সেই মূল্যটা হচ্ছে 60,000 টাকা। তাহলে মাঝখানে দেখো যে আসবাবপত্রের কিন্তু 20,000 টাকা নেই। তাহলে এই যে 20,000 টাকা নেই, কোনো এক অদৃশ্য কারণে 20,000 টাকা নেই, এই 20,000 টাকায় কিন্তু আসলে অবশ্যই। তাহলে আমরা বুঝলাম যে অবশ্যই যে সবসময় যে পার্সেন্টেজ উল্লেখ করা থাকবে এরকম নাও থাকতে পারে, কোনো সময় বছর উল্লেখ করা থাকে অথবা পার্সেন্টেজ উল্লেখ করা থাকে। এটা আমাদের জন্য কঠিন না, আমাদের জন্য কঠিন হতে পারে যে আমাদের এইভাবে যদি আমাদের বহিমূল্যটা যদি উল্লেখ করে দেয় এবং ক্রয় মূল্যটা যদি আমাদের রিয়ামিলে দিয়ে থাকে, তাহলে সেই অবস্থাটা নির্ণয় করা আমাদের কাছে একটু নতুন হতে পারে। বুঝতে পেরেছো নিশ্চয়? হ্যাঁ, তাহলে আমাদের সুনামের অবস্থায় কত হবে? সুনামের অবস্থাটা আমরা নির্ণয় করি, আমাদের হচ্ছে 10 বছর যদি হয় তাহলে নিশ্চয়ই আমাদের এই অবস্থার পরিমাণটা হবে হচ্ছে 1,000 টাকা, তাই না? কারণ আমরা 10 দিয়ে ভাগ করব, ভাগ 10 করব, করলে হচ্ছে আমাদের 1,000 টাকা হবে। আচ্ছা, আমাদের ইজারা সম্পত্তি 5 বছর, তাহলে 5 বছরে আমরা 5 দিয়ে ভাগ করব, তাই না? ভাগ 5 যদি আমরা করি তাহলে কত হবে আমাদের? 5 × 10 = 50, তার মানে হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, আসবাবপত্র দেখো এখানে দুটো মূল্য দেওয়া আছে, কখনো যদি এইভাবে মূল্য দুটো দেওয়া থাকে তাহলে যদি তুমি বুঝতে পারো যে মূল্যটা মাঝখানের কিছু নাই অথবা বহিমূল্যটা কম, তাহলে রিয়ামিলে যে মূল্য দেওয়া আছে এবং বহিমূল্য যে পার্থক্য হবে সেটাই হবে মূলত হচ্ছে আমাদের অবশ্যই হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই দুটো ডিফারেন্স কত? আমাদের কিন্তু 20,000 টাকা, এই 20,000 টাকা আমাদের ডিফারেন্স। তাহলে এই 20,000 টাকার নামও কিন্তু অবশ্যই। আচ্ছা, আমাদের আসবাবপত্রের ক্রয় মূল্য এবং বহিমূল্যের এই যে পার্থক্যের যেটা অবশ্যই হয়েছে এখানে 20,000 টাকা, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই যে ইজারা সম্পত্তি এবং সুনামের 1,000 টাকা এবং 10,000 টাকা আমি বাইর করলাম, এটাকে আমি কি অবশ্যই বলবো না অবলম্বন বলবো? তোমরা একটু কমেন্টস করে জানাও। যদি অবলম্বন হয় তাহলে তোমরা এ বি অবলম্বন, হ্যাঁ অবলম্বন দাও, আর যদি অবশ্যই হয় তাহলে হচ্ছে এ লেখো, লিখে আমাকে কমেন্টস করো যে এই দুটোকে আমরা কি নামে ডাকবো। এই দুটো যে মূল্য হ্রাস হয়েছে, যে মূল্য যে এই বছরের জন্য যে 1,000 টাকা হয়েছে এবং ইজারা সম্পত্তি এই বছরের জন্য যে 10,000 টাকা হয়েছে, এটাকে আমরা কি বলবো?
অবলপন বলবো না অবচয় বলবো, তোমরা একটু কমেন্টস করে জানাও। এবং সাথে সাথে যে এই যে আসবাবপত্রের যে মূল্যটা নেই, এই যে 20,000 টাকা, এটাকে আমরা কি বলবো, এ বি বলবো না এ বলবো? এতে হচ্ছে অবলপন, অবলপন, আর এতে হচ্ছে অবচয়। তাহলে আমাকে একটু কমেন্টস করে তোমরা জানাও যে আমি এখন কি বলবো এটাকে। আচ্ছা, লাবিবা বলেছে যে প্রথম দুইটা, হ্যাঁ প্রথম দুইটা। তোমরা যারা কমেন্টস করবা তারা এইভাবেও লিখতে পারো, যারা এখনো কমেন্টস করেনি 2 এবং এটা হচ্ছে 3 নম্বর আইটেম। তাহলে আমরা 1 এবং 2 কে কি বলবো এবং আমরা 3 নম্বর আইটেমটাকে কি বলবো সেটা আমাকে একটু কমেন্টস করে তোমরা জানাও। আচ্ছা, লাবিবা বলেছে এ কে বলবো হচ্ছে অবলপন, 2 কে বলবো হচ্ছে অবচয়। লাবিবা আরেকবার চেষ্টা করো, ভুল হয়েছে, সঠিক হয়নি, একটা সঠিক পেরেছো। আসবাবপত্রের আশাফুল বলেছে যে আসবাবপত্রটা অবচয় বলবো। আচ্ছা, আর কারো কোনো কমেন্টস? হ্যাঁ, লাবিবা বলেছে যে এ এবং বি কে অবলপন বলবো এবং 3 কে বলবো অবচয়। আচ্ছা ঠিক আছে, দেখি আরো কারো কমেন্টস আমি পাই কিনা। তানভীর তামিম, এটা আবার কি চিহ্ন এটা? হ্যাঁ, আচ্ছা তাহলে মনে হয় আর অনেকে পাচ্ছে না, আমি একটু বলে দিই। হ্যাঁ, লাবিবা ঠিক আছে, কারণ আমাদের সুনামটা আমরা দেখতে পারি না, এই যারা সম্পত্তি, এই দুটোর ক্ষেত্রে আমাদের যে মূল্য হ্রাস ঘটেছে চলতি বছরের জন্য। আমাদের যেটা 50,000 টাকা ছিল, এখন 5,000 টাকা যদি 10,000 টাকা যদি এই বছরে চলে যায়, বাকি থাকে 40,000 টাকা। তাহলে এই যে 40,000 টাকা, এই 40,000 টাকায় 40,000 টাকা কিন্তু পরবর্তী বছরের প্রয়োজন। আর এই বছরের জন্য যেটা বের করছি আমরা 10,000 টাকা, এটাই কিন্তু আমাদের অবলপন, যারা সম্পত্তি সুনামের ক্ষেত্রে অবলপন হয়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা দরকার, প্রাথমিক খরচাবলী। তো প্রাথমিক খরচাবলীটা তোমরা কিন্তু অনেক সময় পাইতে পারো। প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক খরচাবলীটা কি, প্রাথমিক খরচাবলী কেন একটি সম্পত্তি? যদিও লেখা থাকে কিন্তু প্রাথমিক খরচাবলী, খরচাবলী মানে কিন্তু এটা খরচ না, এটা কিন্তু আমাদের একটা স্থায়ী সম্পত্তি। তো ব্যাপারটা আসলে কি? অনেক সময় কিন্তু প্রাথমিক খরচাবলী কিন্তু অবচয় বা অবচয় কাটতে কিন্তু বলতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রাথমিক খরচাবলী বলতে আমরা বুঝি যে একটা কোম্পানি বা একটা সংগঠন দাঁড় করানোর জন্য যে সেটার প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার আগ পর্যন্ত যত খরচ আছে সেই খরচগুলোকেই কিন্তু আমরা প্রাথমিক খরচাবলী বলি। যেমন এমন হতে পারে যে সেটার জন্য যে প্রতিষ্ঠান আমি একটা দাঁড় করাবো, সেটার জন্য এমন হয়েছে যে কোনো একটা ছোট প্রোগ্রাম করতে হয়েছে, কোনো আইনি কোনো মীমাংসা করতে হয়েছে, কোনো দলিল করতে হয়েছে, কিছু একদম শুরুতেই শুরু হওয়ার জন্য আরও নিবন্ধন করতে হয়েছে। এই যে খরচগুলো আছে, এই খরচগুলো একটা ব্যবসা প্রতিষ্ঠান সংগঠন হিসেবে দাঁড় করার আগ পর্যন্ত, যখন কোনো প্রতিষ্ঠান নিবন্ধন হয় বা বিশেষ করে অংশীদারি বা কোম্পানি সংগঠনের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক খরচাবলীটা খুব উল্লেখযোগ্য। একটি আমাদের যে সদস্য সংখ্যা আছে 2 থেকে 50 বা 7 থেকে অনূর্ধ্ব পর্যন্ত, এই যে 7 জন লোক সর্বনিম্ন একত্রিত হওয়ার পূর্বে তারা বিভিন্ন মিটিং করার পর তারা একটা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ আমরা একটা কোম্পানি গঠন করব। তাহলে এই যে কতগুলো লোক বারবার একটি জায়গায় বসছে, তারা চিন্তা ভাবনা করছে এবং তারা বিভিন্ন মিটিং করছে, সেখানে এই যে যাবতীয় যে খরচ, একটি সংগঠন মূল কথা দাঁড় করার আগ পর্যন্ত যে খরচ, এই খরচগুলো হচ্ছে প্রাথমিক খরচ হবে। তাহলে এটি হচ্ছে আমাদের একটি সম্পত্তি এবং এই সম্পত্তির ক্ষেত্রে কিন্তু অবচয় হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক খরচাবলী যদি আমরা পাই তাহলে আমরা সেটিকে সম্পত্তি হিসেবে দেখাবো, আর সেটা যদি কোনো অংশের অবচয় কাটতে বলে তাহলে আমরা সেটা খরচ হিসাবে দেখাবো। আচ্ছা
তাহলে আমি এটা মুছে দিই। তাহলে প্রথম দুটো হচ্ছে আমাদের অবলোকন আর এটা হচ্ছে আমাদের অবচয়। আচ্ছা, আমাদের আলোচনা কিন্তু এই যে আলোচনাটুকু করলাম তোমরা নবম দশম শ্রেণীতে পর্যন্ত মনে হয় শিখেছো, বা কারো যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে সেটা আমরা নিশ্চয়ই সেই জায়গা থেকে আমরা উত্তরণ হয়েছি। এবার আমরা আরেকটু কঠিন দিকে একটু যাওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে আমাদের রিয়ামিল। এটা হচ্ছে আমাদের রিয়ামিল। রিয়ামিল এখানে দিয়ে আছে 31/12/2021 ধরে নিলাম। হ্যাঁ, রিয়ামিলের ডেট। আমাদের এখানে আসবাবপত্র বলা আছে, আসবাবপত্র ধরে নিলাম। এখানে ডেবিট সাইডে আসবাবপত্র আছে 1 লক্ষ টাকা। অবশ্যই সঞ্চিতি ক্রেডিট সাইডে থাকে, তোমরা জানো নিশ্চয়, 10,000 টাকা। তো ধরে নিলাম এবছরে আমাদের যে অবসর আছে তাতে বলেছি 10% হলে অবসর কাটতে হবে। আসবাবপত্র অবসর 10%। তো আমরা এই আইটেমটা তোমাদের জন্য একটু নতুন, তার কারণ তোমরা রিয়ামিলে এর আগে অবসর সঞ্চিতি দেখোনি। আমাদের এখন জানতে হবে যে অবসর সঞ্চিতিটা কি জিনিস। আমরা এই যে সম্পত্তি ক্রয় করেছি 1 লক্ষ টাকা দিয়ে, এই সম্পত্তিটা, এই অবসর সঞ্চিতি থাকার অর্থ হচ্ছে যে এই সম্পত্তিটা আসলেই 2021 সালেই এই সম্পত্তির স্টার্ট হয়নি। এই সম্পত্তিটা আরও কিছু আগে ছিল। এই সম্পত্তিটা আগে ছিল, সেটা আমরা কী করে বুঝলাম? এই যে অবসর সঞ্চিতি কোনো জিনিসের সঞ্চিতি মানে কি? সঞ্চিতি মানে হচ্ছে জমানো, একটার পর একটা জমানো, জমায় বাড়ানো। এটার নামই হচ্ছে কিন্তু আমাদের সঞ্চিতি বা সঞ্চয়। তাহলে অবসর সঞ্চিতির অর্থ হচ্ছে যে আমাদের 2020 সাল, 21 সাল, 22 সাল, এই যে ধরে নিলাম 2020 সালে 2,000 টাকা, এটা 8,000 টাকা, এই মিলে 2021 সাল পর্যন্ত হয়েছে ধরে নিলাম 10,000 টাকা। এই বছরে আবার হয়েছে 2,000 টাকা অবসর। তাহলে এই অবসর সঞ্চিতি হবে কত? এই 3 বছরের অবসর সঞ্চিতি হবে হচ্ছে আমাদের 12,000 টাকা। তাহলে এই যে আমাদের যে অবসর সঞ্চিতি আছে এটা কিন্তু একাধিক বছরের অবসর মিলে অবসর সঞ্চিতি তৈরি হয়। তাহলে এই বছরে যখন আমরা অবসর কাটবো, এই 10% অবসর যখন আমরা কাটবো, তখন কিন্তু পরবর্তী বছরের অবসর সঞ্চিতি হবে যে আগের বছরের অবসরগুলো এবং চলতি বছরের অবসর, এই মিলে কিন্তু আমাদের অবসর সঞ্চিতি হবে। আচ্ছা, তাহলে এই আইটেমটা আমরা কিভাবে সমাধান করব এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে তোমরা অবসরটা আসলে পরিচালন ব্যয় হিসাবে দেখাও না অপরিচালন ব্যয় হিসাবে দেখাও, এটা একটু আমাকে কমেন্টস করে জানাও। যদি অপরিচালন হিসেবে দেখাও, হ্যাঁ, পরিচালন হিসেবে যদি দেখাও তাহলে পি লেখো, অপরিচালন লিখলে হচ্ছে অপরিচালন, তাহলে আমাকে ও লেখো, লিখে আমাকে জানাও যে আমাদের যে স্থায়ী সম্পত্তি যে অবসর হয় এটাকে তোমরা পরিচালন ব্যয় হিসেবে দেখাও না পরিচালন ব্যয় হিসেবে দেখাও না অপরিচালন ব্যয় হিসেবে দেখাও। তোমরা যারা আসো খুব ফাস্ট আমাকে কমেন্টস করে জানাও। আচ্ছা, লাভের লিখেছি ও মানে হচ্ছে অপরিচালন ব্যয় হিসেবে দেখো। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে আমরা
এটার সমাধান কিভাবে দেখাবো? তাহলে আমাদের যে অবশ্যয় হচ্ছে, তাহলে অবশ্যয়টা আমরা কাটি। এই বছরের অবশ্যয়টা আমাদের কত হচ্ছে? অবশ্যয়। তাহলে অবশ্যই দেখো আমাদের আছে হচ্ছে 1 লক্ষ টাকা। এর কত পার্সেন্ট কাটতে বলেছে? এর হচ্ছে 10% কাটতে বলেছে, তাই না? তাই 10% কাটলাম। 10% মানে হচ্ছে পার্সেন্টেজের জন্য নিচে 100 দিলাম, তাহলে এই শূন্য কাটা গেল, এই কাটা গেল, তাহলে আমাদের কত হয়? আমাদের 10,000 টাকা। তাহলে আমরা এই 10,000 টাকাকে দেখাবো হচ্ছে অপরিচালন ব্যয় হিসেবে আমরা দেখাবো নিট লাভ নির্ণয় করার আগে, যে আমাদের যে আইটেম আছে অপরিচালন ব্যয়, সেখানে আমরা দেখাবো। আচ্ছা, তাহলে আমরা দেখালাম অপরিচালন ব্যয় হিসেবে। অপরিচালন ব্যয় আমি সংক্ষেপে লিখলাম, অপরিচালন ব্যয় হিসেবে দেখাবো অবশ্যই। অবশ্যই এখানে লিখবা আয় বক্র। আমরা এইভাবে লিখলাম, লিখে আমরা 10,000 টাকা। আচ্ছা, এবার নিশ্চয় আমরা আর্থিক অবস্থা বিবরণী যেটা আছে সেখানে আমরা দেখাবো। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয় সম্পত্তি সাইড দেখাবো, তাই না? তাহলে আমরা সম্পত্তি সাইডই আমরা লিখলাম যে আসবাবপত্র আমাদের যেখানে আছে আসবাবপত্র। তাহলে আমি এইটা একটু মুছে দিই তোমাদেরকে, এটা একটু মুছে দিই। তাহলে আমাদের আসবাবপত্র আছে 1 লক্ষ টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে মাইনাস, এখানে আমরা এর আগে তোমরা 9 10 যেটা নবম দশম শ্রেণী যেটা করেছো, শুধুমাত্র লিখেছো আসবাবপত্র, এখানে লিখেছো মাইনাস অবশ্যই। কিন্তু যে ক্ষেত্রে অবশ্যই সঞ্চিতি দেওয়া থাকবে সেখানে এখানে শুধু অবশ্যই লেখা যাবে না, এখানে লিখতে হবে অবশ্যই সঞ্চিতি। অবশ্যই সঞ্চিতি। তাহলে অবশ্যই সঞ্চিতিটা আমরা কিভাবে দেখাবো? অবশ্যই সঞ্চিতিটা আমাদের এখন দেখতে হবে যে আমাদের রিয়ামিলে যে টাকাটা আছে এবং আমরা যেটা নির্ণয় করলাম, তাহলে রিয়ামিলে আছে আমাদের 10,000 টাকা, আর আমরা এবছর নির্ণয় করলাম সেটাও 10,000 টাকা। হ্যাঁ, এই হচ্ছে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা তুমি এখান থেকে বাদ দেবে। তাহলে কত থাকলো এখানে? এখানে থাকলো হচ্ছে আউটারে আমরা বসাবো 80,000 টাকা। আচ্ছা, একটু জানাও, যে কমেন্টস করে জানাও ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা বা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার না হয় তাহলে আমি আরো একবার আলোচনা করব। যদি কখনো অবশ্যই সঞ্চিতি রিয়ামিলে থাকে, তাহলে সেই স্থায়ী সম্পত্তি থেকে আমরা যখন বাদ দেব তখন এই অবশ্যই সঞ্চিতি এবং আমরা যে অবশ্যই সঞ্চিতিটা নির্ণয় করব, এই দুটো যোগ করে তারপরে আমরা বাদ দেব স্থায়ী সম্পত্তি থেকে বা অবশ্যই থেকে আমরা আসবাবপত্র বা স্থায়ী সম্পত্তি থেকে আমরা বাদ দেব। আচ্ছা, অনেকেই মনে হয় তোমরা জানো না যে আসলে ক্লাস আমাদের শুরু হয়েছে, অনলাইন ক্লাস বিশেষ করে শুরু হয়েছে। তো তোমরা পরস্পরকে জানিয়ে দিবে যে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, তাহলে আমি একটি ছোট ওয়ার্কিং তোমাদেরকে দিয়ে আজকের ক্লাস আমি শেষ করব। আমি এখানে লিখি কল কবজা। এখানে লিখলাম যন্ত্রপাতি। যন্ত্রপাতির উপর 5% অবশ্যই ধার্য করতে হবে, না? আচ্ছা, এখানে যন্ত্রপাতি আছে হচ্ছে যন্ত্রপাতি। আচ্ছা, এখানে যন্ত্রপাতি ধরে নেওয়া 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমরা সম্পত্তির সাইডে সম্পত্তির এখানে আমরা নিট সম্পত্তি কত দেখাবো?
নিট সম্পত্তি আমরা কত দেখাবো? নিট সম্পত্তি বলতে যন্ত্রপাতি বা নিট যন্ত্রপাতি কত দেখাবো? এই সম্পত্তির ক্ষেত্রে আমরা নিট যন্ত্রপাতি কত দেখাবো? নিট যন্ত্রপাতি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এর আগে আমরা করলাম না, আমরা আসবাবপত্র থেকে যে অবসায় সঞ্চিতি পুরাতনটা এবং নতুন যে অবসায় এই দুটো বাদ দিলাম। যেটা আগের অঙ্ক আমরা দেখছিলাম যে আমাদের 1 লক্ষ টাকা ছিল হচ্ছে আমাদের আসবাবপত্রের মূল্য, তার থেকে আমরা অবসায় সঞ্চিতি বাদ দিলাম, সেটা ক্যালকুলেশন করলাম। আমরা রিয়ামিলে ক্রেডিট সাইডে পেয়েছিলাম 10,000 টাকা আর আমরা নির্ণয় করছিলাম 10,000 টাকা। এই 20,000 টাকা বাদ দিয়ে আমরা যেটা দেখাইছিলাম ওটাই ছিল হচ্ছে আমাদের নিট সম্পত্তি, তার মানে 80,000 টাকা দেখাইছিলাম। তা আমার প্রশ্ন হচ্ছে যে এখন এই যন্ত্রপাতির নিট মূল্যটা তোমরা নিট যন্ত্রপাতির মূল্যটা কত দেখাবা? নিট যন্ত্রপাতির মূল্য কত দেখাবা? একটু আমাকে একটু কমেন্টস করে জানাও যে নিট যন্ত্রপাতির মূল্যটা তোমরা কত দেখাবা? সুমায়া, আশরাফুল, লাবিবা, তোমরা খুব ফাস্ট আমাকে কমেন্টস করে জানাও যে তোমরা নিট সম্পত্তি যন্ত্রপাতির মূল্যটা কত দেখাবা। এই অঙ্কে নিট যন্ত্রপাতির মূল্যটা কত দেখাবে? লাবিবা লিখেছে 5,000 টাকা তো নয়। সময় ইয়াসমিন লিখেছে 3750 টাকা। হ্যাঁ, তাহলে আমি একটু দেখি যে আসলে কত। 37,500। ও 37,500, সরি। আচ্ছা, তাহলে আমরা দেখাবো 50,000 টাকা। হ্যাঁ, এর থেকে আমরা বাদ দেবো অবসর সঞ্চিতি, অবসর সঞ্চিতিটা। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এই বছরে আমাদের অবস্থাটা কত হচ্ছে। আশাফুল ইসলাম বলেছে 32,000 টাকা। দেখি আমরা কত হয়। হ্যাঁ, তাহলে আমরা 50,000 টাকার উপরে যদি অবসর কাটি, 50,000 টাকার উপরে আমরা অবসর কাটলাম, 5% যদি অবসর কাটি তাহলে নিশ্চয়ই আমাদের এটা হয়, তাই না? এটা হয়, এই শূন্য কেটে দিলাম, এটা কেটে দিলাম, থাকলে কত? 5 5 25 আর 2 শূন্য, তার মানে 2500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এই বছরের অবসর পাইলাম হচ্ছে 2500 টাকা। আচ্ছা, তাহলে আমাদের অবসর সঞ্চিতির সাথে এই বছরের অবসরটা আমরা যোগ করব। তাহলে দেখি আমাদের কত হয়। এই বছরে পাইলাম আমরা 2500 টাকা, যোগ আমাদের অবসর সঞ্চিতি দেয়া আছে, যন্ত্রপাতির উপর অবসর সঞ্চিতির পরিমাণ দেয়া আছে হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে আমরা এই 12,500 টাকা বাদ দেবো এর থেকে। হ্যাঁ, 12,500 টাকা বাদ দেবো, বাদ দিলে 37,000, এতে 500 টাকা থাকবে। এটাই হচ্ছে আমাদের নিট যন্ত্রপাতির মূল্য থাকবে। হ্যাঁ, তোমরা কি এখনো বুঝতে পারোনি নাকি? আচ্ছা, আশরাফুল এবং লাবিবা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টস করে একটু জানাও যে স্যার বুঝতে পেরেছি অথবা পারিনি। যদি না পারো আমি আরেকবার বোঝাই দেবো, আর যদি পেরে থাকো তাহলে আমি ক্লাস শেষ করবো, এই আলোচনা শেষ করবো। আচ্ছা, লাবিবা বলেছে 37,500। স্যার এবার বুঝেছি, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আশরাফুল ইসলাম, তুমি যদি থাকো তাহলে হ্যাঁ, জি স্যার বুঝতে পেরেছি, ওকে, থ্যাংক ইউ। তো আমরা আজকের আলোচনার একদম শেষ প্রান্তে। তোমরা রেগুলার অনলাইন ক্লাসগুলো করো এবং তোমাদের কিন্তু সিলেবাস 2022 সালে তোমরা যে পরীক্ষা দিবে সেখানে কিন্তু তোমাদের সিলেবাস কিছু অংশ কিন্তু কমায় দেওয়া হয়েছে। আমি নেক্সট ক্লাসে তোমাদের সেই বিষয়টা নিয়ে একটু ধারণা দেবো বা আলোচনা করব এবং বলে দেবো যে কোন কোন বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে সেটা আমরা আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।